আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত সাজিয়া। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। টাকা ছাপিয়ে অর্থনীতি চালানো সম্ভব নয়, আমির খসরু। সরকারের একপেশে নীতির কারণে ওষুধ শিল্পের সংকট, মির্জা ফখরুল। জুয়ার আসর থেকে উপজেলা বিএনপি সভাপতি সহ আটক ৩৪। সর্বশেষ জানাবো হাসিনাকে ফেরত চেয়ে নরেন্দ্র মোদী বরাবর চিঠি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। টাকা ছাপিয়ে অর্থনীতি চালানো সম্ভব নয়, আমির খসরু। ঋণ বা টাকা ছাপিয়ে অর্থনীতি চালানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিকে টেকসই ও উচ্চ পর্যায়ে নিতে হলে দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানো ছাড়া বিকল্প নেই। বিনিয়োগই অর্থনীতিকে এগিয়ে নেওয়ার একমাত্র টেকসই সমাধান। বুধবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগকারী সম্মেলন ২০২৫-এ বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপট, বিকাশ ও সম্ভাবনা শীর্ষক সেশনে তিনি এসব কথা বলেন। ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের সম্মেলন আয়োজন করে। খসরু বলেন, নির্বাচনের খবর দেশি বিদেশে ছড়িয়ে পড়ায় উদ্যোক্তারা নতুন প্রস্তুতি নিচ্ছেন। দেশি উদ্যোক্তাদের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও আগ্রহী উঠেছেন। আজ আমরা তার প্রমাণ দেখতে পাচ্ছি। জাপান থেকে বিশাল একটি ডেলিগেশন বাংলাদেশের বিনিয়োগের উদ্দেশ্যে এসেছে। তিনি বলেন, দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য পুঁজিবাজারকে শক্তিশালী করা জরুরি, কারণ পুঁজিবাজার ছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী উন্নয়ন সম্ভব নয়। আমাদের বিনিয়োগকারীদের পণ্য ব্র্যান্ডিং করতে হবে, টেকনিক্যাল ও অর্থনৈতিক সহায়তা দিতে হবে এবং বিশ্ববাজারে সরাসরি পৌঁছে দিতে হবে। বিনিয়োগই অর্থনীতিকে এগিয়ে নেওয়ার একমাত্র টেকসই সমাধান। ঋণ নেয়া বা টাকা ছাপিয়ে অর্থনীতি চালানো স্থায়ী সমাধান নয়। এজন্য পুঁজিবাজারকে শক্তিশালী করতে হবে, কারণ দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য এর বিকল্প নেই। এই বিএনপি নেতা বলেন, বাংলাদেশে যে সম্ভাবনা রয়েছে সেটি কাজে লাগাতে বিদেশি অংশীদারিত্ব অত্যন্ত জরুরি। সামাজিক খাত ও অবকাঠামোগত উন্নয়নে সরকারের ব্যয় বাড়ানোর পাশাপাশি বিদেশি মূলধন প্রবাহ অর্থনীতিকে নতুন গতি দেবে। আগামী দিনের বাংলাদেশের জন্য বিনিয়োগ ও পুঁজিবাজারকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে। সম্মেলনে বিভিন্ন দেশের বিনিয়োগকারী, ব্যবসায়ী প্রতিনিধি, পুঁজিবাজার বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকেরাও অংশ নিয়েছেন। আয়োজক প্রতিষ্ঠান ব্র্যাক ইপিএল জানিয়েছে, এই ধরনের আয়োজন বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা বিশ্ব বিনিয়োগকারীদের সামনে তুলে ধরবে এবং প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই বৃদ্ধিতে সহায়ক হবে। সরকারের একপেশে নীতির কারণে ঔষধ শিল্পের সংকট, মির্জা ফখরুল। সরকারের অস্বচ্ছ এবং একপেশে নীতি নির্দেশনার কারণেই দেশের ওষুধ শিল্প ঘিরে ঝুঁকি তৈরি হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিয়ে উদ্বেগ জানান তিনি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রায় ২ বছর যাবৎ নতুন কোনো ঔষধের নিবন্ধন দেয়া হয়নি। এছাড়া অনেক দিন যাবৎ ঔষধের মূল্য সমন্বয় করা হয়নি। মির্জা ফখরুল বলেন, সরকার গঠিত ওষুধ নিয়ন্ত্রণ কমিটি ডিসিসি, অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা প্রণয়নে কাজ করা টাস্কফোর্স কমিটি এবং ডিসিসি টেকনিক্যাল সাব কমিটিতে বাংলাদেশের ওষুধ শিল্প সমিতির কোনো প্রতিনিধি রাখা হয়নি। এটি শিল্পের স্বার্থবিরোধী বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ওষুধ শিল্পের নীতি প্রণয়ন ও উন্নয়নে স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক সিদ্ধান্ত প্রয়োজন। এই খাতের সঙ্গে জড়িত সব পক্ষের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত। বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধান খুঁজে বের করাই সরকারের জন্য শ্রেয়। বিএনপি মহাসচিব আরও বলেন, শিল্প উদ্যোক্তাদের বাদ দিয়ে কোনো কমিটি গঠন বা নীতি প্রণয়ন সমর্থনযোগ্য নয়। এলডিসি গ্র্যাজুয়েশনের পরিস্থিতি মাথায় রেখে এই শিল্পের সুরক্ষায় সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের ওষুধ শিল্প দেশের অর্থনীতি, জনস্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের চাহিদার প্রায় শতভাগ ঔষধ এখন স্থানীয়ভাবে উৎপাদিত হয়। এছাড়া যুক্তরাষ্ট্র, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া সহ ১৬০টিরও বেশি দেশে বাংলাদেশি ঔষধ রপ্তানি হয়। এই খাত এপিআই অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট উৎপাদনেও সক্ষমতা অর্জন করেছে। বিএনপি শাসনামলে এই শিল্পের উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এর মধ্যে রয়েছে ১৯৯৪ সালে ঔষধের মূল্যনীতি প্রণয়ন, ২০০২ সালে জাতীয় ঔষধ নীতি হালনাগাদ, ২০০৩ সালে ঔষধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ শক্তিশালীকরণ, ট্রিপস ছাড়ের সুযোগ কাজে লাগিয়ে সাশ্রয়ী জেনেরিক ঔষধ উৎপাদন, রপ্তানি প্রণোদনা এবং গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি। মির্জা ফখরুল বলেন, গত ২ বছর ধরে নতুন কোনো ঔষধ নিবন্ধন দেয়া হয়নি এবং ঔষধের মূল্য সমন্বয় করা হয়নি। এতে ট্রিপস ওয়েভার সুবিধা হারানোর ঝুঁকি তৈরি হয়েছে। ২০২৬ সালের ২৪ নভেম্বর বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে, তাই নতুন ঔষধ নিবন্ধন দ্রুত শুরু হওয়া জরুরি।
বিএনপি আশা করে সরকার ঔষধ শিল্পের স্থিতিশীলতা বজায় রাখতে উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করা শিল্প বান্ধব সিদ্ধান্ত নেবে। জুয়ার আসর থেকে উপজেলা বিএনপি সভাপতি সহ আটক ৩৪। টাঙ্গাইলের জুয়ার আসর থেকে সদর উপজেলা বিএনপি সভাপতি আসগর আলী সহ ৩৪ জনকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। এই সময় তাদের কাছ থেকে নগদ ১,৪৯,৪১০ টাকা, জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও ২টি খালি মদের বোতল জব্দ করা হয়। মঙ্গলবার ১২ই আগস্ট গভীর রাতে শহরের ভিক্টোরিয়া রোডে অবস্থিত শতাব্দী ক্লাব থেকে তাদের আটক করা হয়। আসগর আলী বাদে আটককৃতরা হলেন সাবেক জেলা বিএনপি যুগ্ম সম্পাদক দেওয়ান শফিকুল ইসলাম, কালীবাড়ি এলাকার বিধুন ভূষণের ছেলে রক্ষিত বিশ্বজিৎ, সবুর খান বীর বিক্রমের ছেলে মোহাম্মদ শাহ আলম খান মিঠু, দিঘুলিয়ার জসিমউদ্দিন, বাঘিলের গোলাম মাওলা, থানাপাড়ার শাহিন আহমেদ, আবু জাফর খান, বিশ্বাস বেতকার, মোহাম্মদ আব্দুর রশিদ, আকুর পাড়ার মঈন খান, করাটিয়ার ইসমাইলের ছেলে মোস্তফা কামাল, সাবালিয়া এলাকার বিশ্বনাথ ঘোষ, AKM মাসুদ, বেতকার শিপন, মোহাম্মত আলী, বিশ্বাস বেতকার আশিকুর রহমান, রফিক, আক্তারুজ্জামান, ব্যাপারী পাড়ার SM ফরিদ আমিন, কবির হোসেন, আদালত পাড়ার মোশাররফ উদ্দিন, রফিকুল, বিশ্বজিৎ, হাসান আলী, ঘাড়িন্দা এলাকার হাবিল উদ্দিন, আকুর পাড়ার জাহিদ, থানাপাড়ার প্রিন্স খান, সৈয়দ শামসুদ্দাহা, পাড় দিঘলিয়ার সাদিকুর, কাজীপুরের সেলিম, আদালত পাড়ার শাহ আলম, সিরাজুল, আদি টাঙ্গাইলের শফিক, আশিকপুর এলাকার আরমান ও ৬ আনি পুকুরপাড় এলাকার শামসুল হক। টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে যৌথ বাহিনী শতাব্দী ক্লাবে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে বিএনপি নেতা সহ ৩৪ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলার পর তাদের আদালতে হাজির করা হবে। হাসিনাকে ফেরত চেয়ে নরেন্দ্র মোদি বরাবর চিঠি। বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবর চিঠি দিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা। চিঠিতে জুলাই গণহত্যায় অভিযুক্ত হাসিনাকে আশ্রয় দেয়া এবং বাংলাদেশের বিষয়ে দিল্লির আগ্রাসনের প্রতিবাদ জানানো হয়েছে। বুধবার দুপুরে ঢাকায় ভারতীয় হাই কমিশনে নরেন্দ্র মোদি বরাবর ইংরেজি ও বাংলা ভাষায় এই চিঠি দেয়া হয়। এতে স্বাক্ষর করেছেন জাকপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। এর আগে জাকপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান সকাল ১১টার চিঠিতে স্বাক্ষর করার পর আসাদ গেট কেন্দ্রীয় কার্যালয় থেকে দলটির সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল ভারতীয় দূতাবাসের উদ্দেশ্যে রওনা হয়। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, ঢাকা মহানগর জাকপা আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাকপা সভাপতি নজরুল ইসলাম বাবলু। তবে ভারতীয় দূতাবাসের কোনো কর্মকর্তার সামনে না এলেও ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার তালাত মাহমুদ শাহান শাহের মাধ্যমে চিঠি গ্রহণ করেন। চিঠিতে ভারতের প্রধানমন্ত্রীকে সম্বোধন করে বলা হয়, ভারতের জনগণকে ৭৮তম স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা। আপনাকে মনে করিয়ে দিতে চাই, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ভারতের সঙ্গে কূটনৈতিক যাত্রা শুরু করে। তখন ভারতীয় বাহিনী বাংলাদেশের প্রায় $৪ বিলিয়ন সমমূল্যের সম্পদ লুট করে। শুরু থেকেই ভারত বাংলাদেশকে একটি করদ রাজ্য হিসাবে দেখতে চেয়েছিল, যা আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করেছে। চিঠিতে বলা হয়, দীর্ঘদিন ধরে ভারত দুই দেশের মধ্যে প্রবাহিত ৫৪টি অভিন্ন নদীর পানি ন্যায্য হিস্সা থেকে বাংলাদেশকে বঞ্চিত করেছে। অবৈধভাবে ভারত বাংলাদেশের কিছু অংশ দখল করে রেখেছে। উপরন্তু ভারত তার নিজেদের সুবিধার জন্য বিভিন্ন সময় বাংলাদেশের মধ্য দিয়ে ট্রানজিট রুট ও করিডোর ব্যবহার করেছে। এসব কিছুর উপর রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের এবং ভারতীয় সশস্ত্র বাহিনী অনুমোদিত বাংলাদেশের প্রশাসনে হস্তক্ষেপ করেছে। এটি একটি অনৈতিক কাজ, যা আপনার দেশের জন্য লজ্জাজনক।